মুবারক, ঈদ মুবারক। আমাদের ঈদ অলরেডি শুরু হয়ে গেছে। ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা সবাই লাচ্ছা সেমাই খাচ্ছি, এটার জন্য ভেজানো হচ্ছে। মনু দেখো আরো দুধ দিতে হবে নাকি? চামচ লাগবে, চামচ আর একটু লাগবে মনে হচ্ছে, সামান্য। হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে আমরা এই যে বাদাম আর কিশমিশের যে প্যাকেট এগুলা কাটবো। দেখো কিশমিশ কত বড় বড় বাদাম বের হয়েছে। ভাঙা যায় হাত দিয়া? বা দারুন তো। এই প্রাণের এই লাচ্ছা সেমাইটা এইবারের ব্যাপক বিনোদন দিতেছে সবাইকে। হ্যাঁ হয়েছে, আর লাগবে না। এবার একটু কিমচিম দাও। কিসমিস 4টা 5টা দিলেই হবে, হয়েছে, আর লাগবে না। তো এই তো আমাদের লাচ্ছা সেমাই রেডি। এখন দুধ দিতে হবে। জমে গেছে দেখছো, তোমরা কিপটামি করছিলা। আর একটু দাও, কারণ হচ্ছে আমরা যার কাছ থেকে দুধ রাখি ওই লোক আসে নাই। এখন এগুলো হচ্ছে আমাদের ডিপ ফ্রিজে ছিল, আমরা বোতলে রেখে দিছিলাম, তো সেগুলোই আমাদের এখন ইউজ করা লাগতেছে। এখানে আম্মু মুরগি রান্না করতেছে। এটা হচ্ছে কক মুরগি বলে না যেটা, সেই মুরগি। খুব শক্ত হয় এটার গোস্তগুলো, হাড়গুলো, তাই এটাকে বেশ অনেক সময় রান্না করতে হয়। অনেক আগে থেকে এটাকে চুলায় বসিয়ে রাখা হয়েছে। তো এটার মধ্যে মনে হয় পরে আবার আলু অ্যাড করা হবে। এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। পেঁয়াজ বেরেস্তাটা আসলে অনেক কিছুর সাথেই লাগে, পোলাওয়ের উপরে, তারপরে মানুষ বিভিন্ন গোস্ত রান্না করলে সেটার উপরেও ছড়িয়ে দেয়। তো কখন কিসে লাগে এটা তো বলা যাচ্ছে না, এর জন্য আমরা আগেই বেশ অনেকগুলো পেঁয়াজ একসাথে বেরেস্তা করে রাখতেছি। তো এটা হতে অনেক সময় লাগবে। প্রথমে খুব আস্তে আস্তে হয়, আর শেষে একবারে ঘন ঘন নাড়তে হয়, তা না হলে দেখা যায় যে কালো হয়ে যায় এক সাইড পুড়ে গিয়ে। দেখো যে পেঁয়াজগুলো বেরেস্তা করব দেখালাম তোমাদেরকে, এগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এগুলো এখন একটা শুকনা বক্সে রেখে দেওয়া হয়েছে, যখন প্রয়োজন এখান থেকে নিয়ে ব্যবহার করা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনুর সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে কুরবানির ঈদ, যেহেতু আজকের দিনটা একদম খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে, এবং যা যা করছি, যেখানে যা ঘটছে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি। ব্যস্ততার মাঝেও চেষ্টা করছি একটু একটু করে তোমাদের জন্য ভিডিও করে রাখতে। আর যেহেতু কুরবানির ঈদ, প্রচুর কাজ। বাসায় কুরবানি হয়েছে বলে কাজ, কুরবানি না থাকলে কাজ হতো না। তো এর জন্য আজকে মানে নতুন জামা পরা বা মেকআপ করা, ছবি তোলা, এইগুলার দিকে মনোযোগ দিতে পারি নাই। যেমন রোজার ঈদে, গত ঈদে অনেক মজা করেছিলাম, নানুকে নিয়ে বেড়াতে গিয়েছি, সেজেছি, সুন্দর জামা পরেছি, সেই সব কিছুই হয়েছে। কিন্তু এবারের ঈদে এগুলো আর কিছুই হচ্ছে না। এবার হচ্ছে শুধু কাজই করে যাচ্ছি। আমি চেষ্টা করতেছি আম্মুকে, তৃষ্ণান্টিকে হেল্প করার, যেহেতু
মানে ওরা বেশি কাজ করতেছে আর ওরা যেহেতু এক্সপিরিয়েন্সড, তো ওদের পিছনে পিছনে লেগে থাকলে ওরা যেটা যেটা করতে বলে ওইটাই করে দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি নিজে মাটন রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর হচ্ছে আম্মু ভুনার সেমাই বা জর্দার সেমাই সেটা করবে, সেটা দেখাবো। আর তারপরে আশেপাশে কুরবানির কোনো বিশেষ মুহূর্ত পেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমাদের কুরবানির গোশত যখন আসবে তখন আমরা সেটা কিভাবে ভাগ করতেছি, কি করতেছি না করতেছি, সম্ভব হলে ওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো। দেখো, ভুনা সেমাই বা জর্দা সেমাই রান্নার জন্য প্রথমে গরম পানিতে সেমাইগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। এখানে সেমাইটার নাম আমি বলতে পারতেছি না, কারণ প্যাকেট আগেই ফেলে দিছে, দিয়ে সেমাইটাকে হালকা ভাবে ভেজে রাখা হয়েছিল, কিচ্ছু দেওয়া হয় নাই, শুধু মানে খালি পাতিলে চুলার উপরে হালকা তাপে একটু একটু ভেজে রাখা হয়েছিল। তো সেই সেমাইটা এখন সিদ্ধ করা হচ্ছে। বনফুল 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 এই দেখো, এই যে প্যাকেট পাওয়া গেছে, এটা হচ্ছে বনফুলের ভার্মিসেলি সেমাই। এটা কতক্ষণ সিদ্ধ করতে হবে? হয়ে গেছে, হয়েছে, জাস্ট একটু সিদ্ধ করার জন্যই এটা পানিতে দেওয়া হয়েছে, বেশিক্ষণ না, বেশিক্ষণ রাখলে আবার ভর্তা হয়ে যাবে। তো এবার যেটা করতে হবে, এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে। হ্যাঁ, একটা ছাঁকনি, তার নিচে একটা পাতিল দিয়ে এগুলোকে ঢেলে দেওয়া হলো। এবার হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুতে হবে, যাতে এটা একটার সাথে একটা না লেগে যায়। এবার একটা পাতিল চুলায় বসে দেওয়া হয়েছে। পাতিলটা শুকনা ছিল, এর জন্য এটার মধ্যে তেল দেওয়া গেল, আর যদি ভেজা থাকতো তাহলে শুকিয়ে নিতে হতো। তো একটু বেশি করেই তেল দিতে হবে, তেল যদি কম হয় তাহলে সেমাইটা লেগে যাবে, পুড়ে যাবে। এবার এই তেলের উপরে দেওয়া হচ্ছে দারচিনি আর এলাচ, গরম মশলা হিসেবে এই দুইটা দেওয়া হচ্ছে। তেজপাতা দিবা? তেজপাতা দিবে না। এবার এটাকে হালকা তাপে ভেজে নেওয়া হচ্ছে। এটা যেরকম পটপট করতেছে, মনে হচ্ছে যে শীতে চলে আসবে। এবার এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে সেমাইগুলো। সেমাইগুলো দেওয়ার পরে কিভাবে ফুটা শুরু হয়েছে। এবার একটু ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। নাড়ার পর এবার এটার মধ্যে দেওয়া হবে পরিমাণ মতো চিনি, যে যতটুকু খেতে পছন্দ করো, কম বেশি আন্দাজ মতো দিয়ে দিবা। এখানে বড় চামচের 2 চামচ অলরেডি দিয়ে ফেলছে, 3 চামচ, হ্যাঁ বড় চামচে 3 চামচ, মানে হচ্ছে এখানে 6 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়েছে। তো চিনির ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এই সময় যদি চিনি কম হয় তাহলে খেতে মজা লাগে না, আর ফ্রিজে রাখলে আরো চিনি বা মিষ্টি কমে যায় ঠান্ডা হইলে, তো এই জন্য একটু বেশি করে দিতে হয়। আর এবার দেওয়া হচ্ছে নারিকেল। নারিকেলটা ডিপ ফ্রিজে ছিল, ফ্রোজেন করা, তো এটা দেওয়া হচ্ছে। আমরা এটা সয়াবিন তেল দিয়ে করতেছি সেমাইটা, সয়াবিন তেলের পরিবর্তে ঘি, বাটার এগুলো দিয়েও করা যাবে। এবার এর মধ্যে দেওয়া হবে লবণ, খুব অল্প পরিমাণে, সামান্য করে। লবণ বেশি হয়ে গেলে মিষ্টি জিনিস কিন্তু খাওয়া যায় না। একদম 1 চিমটি পরিমাণ লবণ দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
সেমাইয়ের সাথে ভালোভাবে না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। আর এরপরে মিষ্টি চেক করতে হবে। তো সেমাইয়ের নারিকেলের পরিমাণ কম মনে হয়েছে, এর জন্য আরো কিছু নারিকেল দিয়ে দেওয়া হলো। নারিকেলটা বেশি হলে কিন্তু সেমাইটা খেতে মজা হয়। তো এবার হচ্ছে মিষ্টি চেক করার পালা, এবং মিষ্টি চেক করতে হবে ক্যামেরাম্যান নিজেকেই। এসব যত ভেজালের কাজ আছে সব আমাকে দিয়ে করায় এই বাসার মানুষজন। আমাদের মিষ্টি কম হয়েছিল, এজন্য আমরা আরো কিছুটা চিনি দিয়ে দিছি। ওকে, তো এবার কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে এক সময় আমাদের সেমাই হয়ে যাবে, আমরা নামাই ফেলবো চুলা থেকে। তো এটা হচ্ছে আমাদের সেমাইয়ের ফাইনাল লুক। আমাদের সেমাই রান্না হয়ে গেছে। দেখো, একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এলাকার সব মানুষ, মানে যারা একটু নিম্ন শ্রেণীর আছে, যারা মানুষের বাসায় কাজ করে বা গার্মেন্টসে কাজ করে, ওরা হচ্ছে ব্যাগ নিয়ে নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। ওরা হচ্ছে গোস্ত টুকানো হচ্ছে ওদের মেইন উদ্দেশ্য। তো এখানে দুইটা হুজুরকে দেখা যাচ্ছে, ওরা হচ্ছে চামড়া নেওয়ার জন্য আসছে। ওরা চামড়া নিয়ে যাবে এখান থেকে। তো এই তো হয়তো ওই যে গলির সামনে যে বাসাটা, ওই বাসাটা কুরবানি হয়েছে, ওখানে গেটের সামনে কিছু মানুষ বসে হয়তো ভুড়ি ধুইতেছে ভুড়ি খাওয়ার জন্য। তো আমরা আবার ভুড়ি খাই না। তো এখানে হচ্ছে এই যে সব হুজুররা বিভিন্ন ভাষা থেকে একসাথে যে গরুর চামড়া কালেক্ট করতেছে, সেই গরুর চামড়া নিয়ে যাওয়ার জন্য রিক্সা নিয়ে আসছে, এবং ওই যে সব বাসার সামনে থেকেই গরুর চামড়া নিয়ে নিয়ে রিক্সায় জমা করতেছে এবং একসাথে নিয়ে যাবে। ওরা প্রথমে হচ্ছে এগুলো কিনে নেয়, কিনে নিয়ে তারপরে এসে এখান থেকে নিয়ে যায়। আর গরুর চামড়া কিন্তু অনেক ওজন থাকে, তো একটা হুজুর একটার বেশি চামড়া কিন্তু টানতে পারতেছে না। তো রিক্সার যেখানে পা রেখে বসা হয় ওখানে জমাইছে। আর এদিকে তোমরা দেখো, ওই যে দোকানটার সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়ে বসে আছে, যে যাদের কথা বললাম যে ওরা গোস্ত টুকাইতে আসছে। তা আমাদের যে কুরবানিটা হয়েছে বললাম তো অনেক দূরে, তো ওখান থেকে কখন গোস্ত আসে আর কখন আমরা বিতরণ করতে পারি জানি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যদি সম্ভব হয়, যদি বেশি ব্যস্ততা না থাকে তাহলে। এখানে একটা পঙ্গু মানুষকে একটা হুইল চেয়ারে বসায় আর উপরে ছাতা দিয়ে নিয়ে আসছে।
আমাদের কুরবানির জন্য যে নামটা দেওয়া হয়েছে সেটা আমাদের বাসা থেকে অনেক দূরে, ওখান থেকে আব্বু একটু পরে আনতে যাবে, তো সেটা তো আর দেখানো সম্ভব হচ্ছে না, তবে আনার পরে অবশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে তোমাদেরকে এখন হচ্ছে আমাদের বাসার পিছনে যে বাসাটা, এই বাসাটার কুরবানিটা দেখাই। মানে হচ্ছে খুব সকালে কুরবানি হয়ে গেছে ওদের, কিন্তু ওরা এখন হচ্ছে এখানে গোস্ত কাটাকাটির কাজ করতেছে। আর এই কাটাকাটির কাজটা ওরা করতেছে হচ্ছে এখানে যে ছোট একটা ছাউনির মতো করা, যেটার ভিতরে অনেক সময় ছোট ছোট প্রাইভেট কার জাতীয় গাড়ি রেখে দেয়, ওটার ভিতরে পাটি বিছিয়ে তারপরে গোস্ত কাটতেছে। তো প্রতিবারই ওরা এই কাজটাই করে, এখানেই করে। তার কারণটা হচ্ছে বাহিরের অংশে তো প্রচণ্ড রোদ থাকে, রোদে মানুষও বসতে পারবে না, এছাড়া গোস্তও নষ্ট হয়ে যাবে। এই কারণে ওরা হচ্ছে এই ছায়া অংশটার ভিতরে বসে কাজ করে। অন্যবার দেখা যায় যে এই জায়গাটায়, এই যে যেখানে এই গাড়িটা, সিলভার কালারের গাড়িটা, এখানে রান্না বান্না হয় বড় ডেকচি দিয়ে, ইট দিয়ে ছোলা বানিয়ে রান্না করে। কিন্তু এবার আর সেটা দেখা যাচ্ছে না, এবার রান্নার আয়োজন হয়তো করেনি ওরা। কোরবানির গোস্ত আত্মীয় স্বজনদের এবং কিছু মানুষকে বিতরণের জন্য আমরা ছোট ছোট প্যাকেট তৈরি করব। তো সেই প্যাকেটগুলোর ভিতরে ওনাদের নাম লিখে দিতে হবে। তো এর জন্য আমি এখানে একটু মোটা ধরনের কাগজ নিয়েছি এবং ছোট ছোট টুকরা করে রাখতেছি। এই কাগজগুলোর মধ্যে নাম লিখে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে দিয়ে দেওয়া হবে। এখানে এক সাইডে অন্য কিছু লেখা আছে, আগে লেখা হয়েছিল, আর এক সাইড হচ্ছে সাদা কাগজ। আমাদের কুরবানির গোস্ত এখনো আসে নাই। আপু সকালে না, আসলে দুপুরের দিকে 12টার দিকে গেছে, 11:30টার দিকে খবর দিচ্ছে যে আধা ঘন্টার মধ্যে যেতে। তো 12টার দিকে গেছে, কিন্তু এখনো আসে নাই। আর এই সাইডটাতে দেখো ওরা আবার দাড়িপাল্লা নিয়ে আসছে ওজন করার জন্য। অলরেডি সবাই চাওয়া শুরু করছে, দিবেন না বলতেছে। ছোট ছোট ব্যাগ অলরেডি ওরা করে ফেলছে। নতুন কিছু পলিথিন কিনে আনছে, এনে ওই পলিথিনগুলো ভরতেছে, কিছু কিছু গোস্ত দিয়ে দিয়ে পলিথিনগুলো ভরতেছে, ভরে এক জায়গায় জমাচ্ছে। একটু পরেই হয়তো দেওয়া শুরু করবে। আমরা আগে পরে সবসময় এভাবে গোস্ত দিতাম গরিবদেরকে, কিন্তু এভাবে দিলে যে সমস্যাটা হয়, আমাদের বাসার কেচি গেটটা হয়তো তোমরা সবাই দেখেছো, ওই কেচি গেটের বাহিরে ওরা থাকে, আর আমরা যদি ভেতর থেকে দিতে যাই ওরা আমাদের হাত টেনে বাহির থেকে নিয়ে যেতে চায়, এবং কেচি গেট দিয়ে টানা হেঁচড়ার মধ্যে সবাই আমরা অনেক ব্যথা পেয়ে যাই। তো এই কারণে গত বছর থেকে শুরু করে এই বছরও আমরা আর এইভাবে দিচ্ছি না, আমরা হচ্ছে ছোট ছোট প্যাকেট করে করে রেখে দিচ্ছি। যে সকল বুয়ারা বা পরিচিত গরিব যারা আছে, যারা এই এলাকার একটু নিম্ন শ্রেণীর, তারা এসে আমাদেরকে আগে থেকেই বলে রাখে, বা আমরাও জানি যে তারা আসবে। তো এসে ওরা যখন বেল দেয় তখন আমরা ব্যাগ দিয়ে ওদেরকে নামিয়ে নামিয়ে দিয়ে দিই। তো এভাবে গত 2 বছর ধরে দেওয়া হচ্ছে। এভাবে দেওয়াতে যে সমস্যাটা হয়েছে, ওই যে কাড়াকাড়ি, মারামারি, হাত টানা হেঁচড়া, এই সমস্যাটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া গেছে। তো আমাদের হচ্ছে আত্মীয় স্বজনের যে প্যাকেটগুলো, ওগুলো আগে করা হইলো। ওগুলোর মধ্যে আমি নামের লেবেল বসালাম, তোমরা তো দেখলে। তো গ্রামের বাড়ি থেকে একজন আসবে, এসে গ্রামের বাড়ির সবার জন্য একসাথে বেশ কিছু ব্যাগ নিয়ে যাবে বুঝতে। আর গরিব অলরেডি কয়েকজনকে ব্যাগ দিয়ে দিয়ে উপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এবং আরও কিছু প্যাকেট আমরা করে রাখতেছি, আসলেই যাতে দিয়ে দেওয়া যায়। কত যে সময় নিতেছে ওরা প্যাকেট করতে, আর এদিক দিয়ে গরিবগুলা সব দাঁড়াই আছে। ওদেরকে দিয়ে বিদায় করলে ওরা আবার অন্য বাসায় যেতে পারতো। মজার ব্যাপার হচ্ছে
ওরা বাইরে দাঁড়ায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে আর গেট খোলা পাইছে, তো গেট খোলা পাওয়াতে গেট ফাঁকা করে ঢুকে ভিতরে এখানে যে বেঞ্চটা আছে বেঞ্চটার মধ্যে বসে পড়ছে। আচ্ছা, ওরা আবার কিছু বুঝতো বালতিতে উঠাচ্ছে, আমি ওদের কাহিনী কিছুই বুঝতেছি না। ওরা যে প্যাকেটগুলা বানালো প্যাকেটগুলা কি গরিবদের দেওয়ার জন্য বানায় নাই, নাকি গরিবদের ওই বালতিতে করে নিয়ে যায় দিবে, কিছুই বুঝতেছি না। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি ওরা কি করে সেটা দেখার জন্য বা জানার জন্য। এখন ওরা এখানে এতক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে দেখছে যে ওই বাসাটায় ওরা আবার দেওয়া শুরু করছে, তো এখান থেকে কিছু মানুষ আবার ওই বাসায় চলে গেছে। ওরা মনে হয় এই বালতির থেকেই দিবে, যে প্যাকেটগুলো এতক্ষণ বানালো এই প্যাকেটগুলো হয়তো অন্য কাউকে দেওয়ার জন্য বানিয়েছে। দেখো সবাই ঢুকে পড়ছে। সবাইকে আগে ভিতরে ঢুকাবে, ভিতরে ঢুকিয়ে লাইন ধরে একজন একজন করে দিয়ে করে দিবে, যাতে একজন দুইবার নিতে না পারে। আর এই যে এখানে যে প্যাকেটগুলো বানাইছে, তাহলে এই প্যাকেটগুলো হচ্ছে অন্য কাউকে বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, হয়তো এই গরিবদের জন্য না। গরিবদেরকে ওই বালতি থেকে হাতে দিয়ে দিবে। আরেকটা বড় বোল নিয়ে আসছে, ওই বোলের উপরে উঠাচ্ছে। ওরা হচ্ছে কতগুলো মানুষকেও ঢুকাইছে ভিতরে, তো ঢুকানোর পরে গেট আটকে দিতে চাইতেছে, কিন্তু অন্য জায়গা থেকে আরো মানুষরা খবর পেয়ে ওরাও দৌড়ে দৌড়ে চলে আসছে, ওরাও ঠেলে ঢুকতে চাইতেছে আর ওরাও গেট লাগাই দিতে চাইতেছে। তো গেটের ওইখানে একটু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়েছে, যারা ঢুকতে পারলো না ওরা বাহিরে জড়ো হয়ে আছে। ওখানে গোস্ত দিয়ে বের করে দেওয়া মনে হয় শুরু হয়ে গেছে, বেশ অনেকজনকে বের করে দিচ্ছে দেখা যাচ্ছে। দেখো অনেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে গোস্ত নিয়ে ওরা বের হয়ে যাচ্ছে।
যে এই মহিলা আবার এখানে একটা মুড়া পাইছে, মুড়া নিয়ে মুড়ার মধ্যে বসে পড়ছে। যে বড় বলে এতক্ষণ মাংস জমিয়ে রাখছিল পলিথিনের প্যাকেটগুলো, ওইটা নিয়ে এখন বের হয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা এখনই নিয়ে বের হইতে হবে, আগে ওদেরকে দিয়ে বিদায় করে নাও, তারপরে শান্তি মতো বের হও। ওদেরকে ঠেলে ধাক্কায় নিয়ে যাওয়া লাগতেছে। আর হচ্ছে এখানকার মানুষ, ভিতরের মানুষ কিছুটা কমছে, কিন্তু বাইরে আবার অসংখ্য মানুষ জমে গেছে। তার মানে হচ্ছে ওরা যখন খবর পাইছে যে এখানে দেওয়া হচ্ছে, তখন যত মানুষ ছিল এসে বাহিরে আবার জড়ো হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ওদেরকে আবার ভিতরে ঢুকাবে, আবার ভিতরে ঢুকায় দিবে। ওদেরকে হয়তো বিদায় করে দিবে, ওরা দাঁড়িয়ে থাকাটা বেকার হবে। এতক্ষণ যেটা দিয়ে ওজন মাপলো ওটা খুলে ফেললো, দাড়ি পাল্লাটা। মোটামুটি দেওয়া শেষ। যারা ভিতরে ঢুকছিল তাদের, এখানে হচ্ছে 4 জন দাঁড়ায় আছে, বসে আছে। এরা যায় লাইনে দাঁড়ায় নেই, এরা হচ্ছে এই বাড়িয়ালির সাথে গল্প করতেছে। এবার হচ্ছে যারা বের হয়ে গেছিল ওরা তো গেলই, এবার যারা পায় নাই বাহিরে দাঁড়িয়েছিল ওরা আবার নতুন করে ঢুকছে। তো এইভাবে ওদের দেওয়া মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি চলতেই থাকবে। আমি ঈদের জন্য মাটন রান্না করতেছি। তো মাটন রান্না করার জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম, আর তেলের উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা শুকনো ভাজা জিরা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি খুব অল্প পরিমাণে করতেছি, তো এর জন্য সব কিছুই কম কম দিচ্ছি। পাতিলটাও ছোট নিয়েছি, আর পেঁয়াজও কম দিয়েছি। তো এটাকে ভালোভাবে নাড়ার পর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি, এবং এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা মাটনগুলো। তার কারণটা হচ্ছে মাটনটাকে তেলের উপরেই ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে রান্না করলে খেতে অনেক টেস্ট হবে। তো ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিব। এবার এর উপরে দেওয়ার পালা হচ্ছে আদা রসুন। আমি রসুন দিচ্ছি 2 চা চামচ, আর আদা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, যার যার যতটুকু পছন্দ ততটুকু। তো এ পর্যায়ে এখন আমাকে দিতে হবে হচ্ছে গুঁড়া মশলা। আমি হলুদ দিচ্ছি সামান্য করে, মরিচ দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আর জিরা আর ধনে এগুলো দিচ্ছি 1/2 চা চামচ করে। দিয়ে এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিব, এবং মাটনটাকে কষতে সময় দিব বেশ অনেকক্ষণ। আর একটু পর পর এভাবেই ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়, যেহেতু আমি পানি ব্যবহার করিনি। তো মাটনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, এই কারণে এখানে একটু ঝোলঝোল দেখা যাচ্ছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে টক দই। এখন মাটনটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিচ্ছি টক দই। টক দইটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবারে আমি গরম মশলাগুলো আর রসুনটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মাটনটা নামিয়ে নিব। তো এখানে আমি 2টা রসুন নিচ্ছি, এগুলো দেশি রসুন। আর এইগুলো হচ্ছে স্টার মশলার ছোট্ট একটা অংশ। পুরো স্টারটা দিলে অনেক বেশি গ্রান হয়ে যাবে, সেই জন্য পুরাটা নিচ্ছি না। আর এখানে 2টা লং, 2টা এলাচ, ছোট একটু দারচিনি, আর 2টা হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ। তো এগুলো এখন আমি দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে রসুন, আস্ত রসুন, এবং যে সকল গরম মশলা আমি রেডি করে নিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আর আরেকটু করে পানি দিয়ে দিব ঝোলের জন্য, বেশি দিব না, এটা একটু ভুনা ভুনা ধরনেরই থাকবে, এর জন্য কম করেই দিব।
তো আমার যে প্রবলেমটা হয়েছে, আমি লবণের আন্দাজ করতে পারতেছি না। 2 দিন ধরে আমার এই প্রবলেমটা হয়েছে। তো এই প্রবলেমটার কারণে আমি লবণ বেশি দিয়ে ফেলছি। এই কারণে আমাকে আবার একটা আলু ছোট ছোট টুকরা করে দিয়ে দেওয়া লাগতেছে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুটা সিদ্ধ হওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর কালার এসেছে। আশা করছি খেতেও ভালো হবে। তো আমাদের কোরবানির গোস্তগুলো চলে আসছে। আমাদের মূলত 2 জায়গায় কোরবানি দেওয়া হয়েছে, 2 জায়গায় 2টা নাম। একটা হচ্ছে গ্রামের বাড়িতে, যেটা ঈদের 2য় দিন কোরবানি করা হবে এবং পরের দিন সেই গোস্তগুলো আসবে। গ্রামের বাড়িতেই গরিব দুঃখীদের ভাগটা বিলিয়ে দেওয়ার পর যে অংশটা থাকবে সেটাই শুধুমাত্র বাসায় আসবে। আর আজকে যেটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই এলাকার মধ্যে যেখানে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের বাসার কাছে না, একটু দূরে। আমি তো তোমাদেরকে বললামই যে আব্বু আনতে গেছে, তো আব্বু নিয়ে আসছে। এখন আম্মু এগুলোকে ভাগাভাগি করতেছে, কাকে কতটুকু দিবে সেটা হিসাব করে করে প্যাকেট করতেছে আত্মীয় স্বজনদের জন্য। তো এগুলো প্যাকেট করা হয়ে গেলে আমি এখান থেকে এগুলোকে একটা পরিষ্কার জায়গায় নিয়ে যাব। তার কারণ হচ্ছে আমাকে এগুলোর লেবেল লাগাতে হবে। তোমরা তো দেখলেই যে আমি ছোট ছোট কাগজের টুকরা করে করে রেডি করে রাখছি। এখন আমি এগুলোকে সব নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে এনে এনে জড়ো করতেছি। তো জড়ো করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে গিট দিয়ে, তারপরে নামের যে ট্যাগগুলো আছে আমার, সেগুলোকে স্কচ টেপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে মানে কার কাছে কোনটা যাবে এটার চিহ্ন থাকে। আসলে গ্রামের বাড়িতে এগুলো আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, ওদের উদ্দেশ্যেই প্যাকেট করা। আমার মার চাচাতো ভাই উনি আসবে, উনি এসে এগুলো নিয়ে যাবে, নিয়ে যে সবাইকে ওখানে দিবে। তো এর জন্যই আমার এগুলোকে ভালোভাবে নাম লিখে লিখে রেডি করে রাখতে হচ্ছে। তো এগুলো রেডি করে রাখা হয়ে গেলে আমি যেটা করব, এগুলোকে মনে হয় নরমালে রেখে দিব। কারণ ওই আঙ্কেলটা, আম্মুর চাচাতো ভাই যে, ওনারা আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ ওনাকে খবরই দেওয়া হয়েছে একটু আগে। তো আমি খুব দ্রুততার সাথে এগুলো করে ফেলতেছি, কারণ ওদিকে আবার আমার যেতে হবে আম্মুকে আরও কিছু কাজকর্মে হেল্প করার জন্য। তো পুরো কোরবানিটা যদি সামনে থেকে দেখতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এখন আমার এই প্যাকেটগুলো করা হয়ে গেছে। ছাদ বাগানে বিকেলে এসে এই সুন্দর জিনিসটা দেখতে পেলাম, সেটা হচ্ছে জবা গাছের যে ডাল আমি জাহাঙ্গীরনগর থেকে নিয়ে আসছিলাম, গোলাপি জবার, সেই গাছে একটা ফুল ফুটেছে এবং বেশ অনেকগুলো কলিও হয়েছে। কলিগুলো বেশ অনেকদিন ধরেই দেখতেছিলাম। তো এটা যে ফুটবে আজকে, এটা গতকালকে বিকেলে দেখে গেছিলাম, তো আজকে এসে দেখলাম যে ফুটে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আমার জাহাঙ্গীরনগর থেকে আনা ডালগুলোর মধ্যে এটাই একদম প্রথমের ছিল এবং এটাই ভালোভাবে হয়েছে। এরপরে অনেকগুলো এনেছি, সাদা এনেছিলাম, ওটা মরে গেছে, হয় নাই। কমলা কালারের এনেছিলাম, ওটাও হয় নাই। তো একমাত্র এটাই প্রথম আনাটা ভালোভাবে হয়েছে এবং ফুলও ফুটছে, খুব ভালো লাগতেছে।